নমস্কার, পোস্টেজে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে রয়েছে আমি সুপ্রিয়। রাজ্য সরকার আর কমিশনের সংঘাত কি এবার চরমে? অন্তত আজকের দিনে দাঁড়িয়ে সে কথা এক প্রকার নিঃসন্দেহে বলা যায়। আর এই সংঘাত একেবারে বেনজির সংঘাত। কারণ আমরা জানি গত সপ্তাহেই কেন্দ্রীয় নির্বাচন কমিশন চিঠি দিয়ে আজ ডেডলাইন দিয়ে দিয়েছিলেন যে আজ দুপুর ৩টের মধ্যে তাদের যে নির্দেশ ছিল যে ভোটার তালিকায় কারচুপি করার অভিযোগে যে 4 জন নির্বাচনী আধিকারিক এবং একজন ডেটা এন্ট্রি অপারেটর তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে তাদেরকে সাসপেন্ড করতে হবে, প্রয়োজনে তাদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ ছিল। এবং এই চিঠি দেওয়ার পরেও যখন আমরা দেখেছি যে রাজ্য সরকার বা রাজ্যের মুখ্য সচিব কোনো ব্যবস্থা না নেওয়ার পর আবার একটা দ্বিতীয় চিঠি, তাতে এই ডেডলাইন ছিল আজকে দুপুর বিকেল 3টে অবধি, মাফ করবেন বিকেল 3টে অবধি। কিন্তু যেটা আমরা দেখলাম যে নির্বাচন কমিশন অর্থাৎ কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সেই নির্দেশ একেবারেই মানল না রাজ্যের মুখ্য সচিব বা রাজ্য সরকার, এবং পাল্টা চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হলো যে তারা এই মুহূর্তে তাদের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না, কারণ এই সরকারি আধিকারিক বা কর্মচারীরা তাদের দক্ষতা এবং নিষ্ঠার সঙ্গে কাজ করেন। ফলে তাদের বিরুদ্ধে যদি কঠোর কোনো পদক্ষেপ নেওয়া হয় তাহলে তাদের মনোবল ভাঙতে পারে এবং কোনো তদন্ত হওয়ার আগে এই পদক্ষেপ অসামঞ্জস্যপূর্ণ। তার পরিবর্তে লিখেছেন যে তারা নিজেদের মতন করে তদন্ত করছেন, তারপরে গোটা বিষয়টা তারা সিদ্ধান্ত নেবেন। এর মধ্যে তারা যেটা করেছেন যে 4 জন নির্বাচনী আধিকারিকের মধ্যে 2 জন আধিকারিককে নির্বাচনী প্রক্রিয়া থেকে সরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু যে 2 জন সিনিয়র WBCS অফিসার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সরিয়ে দেওয়া হয়েছে ডেটা এন্ট্রি অপারেটরকেও। তাহলে এখন বড় প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে যে এই সাংবিধানিক সংকট বা কেন্দ্র নির্বাচন কমিশন এবং রাজ্যের মধ্যে এই সংঘাত কোন দিকে গড়াবে? শেষ পর্যন্ত কি আবার আদালতে গিয়ে এই গোটা বিষয়টার বিচার হবে, না নিজেদের মধ্যে আবার একটা সুসম্পর্ক বজায় রেখে এই সিদ্ধান্ত নেবে রাজ্যের মুখ্য সচিব? তাই শুরুতে আজকের প্রথম প্রতিবেদন, তারপরে আমরা আমাদের আলোচনা শুরু করব। নির্বাচনী কাজে কর্তব্যের গাফিলতির জন্য রাজ্য সরকারের 4 অফিসার সহ মোট 5 কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার সুপারিশ করেছিল নির্বাচন কমিশন। সেই সঙ্গে সুপারিশ করা হয়েছিল সাসপেন্ড করার। সোমবার অর্থাৎ 11ই আগস্ট দুপুর 3টে পর্যন্ত ছিল ব্যবস্থা নেওয়ার ডেডলাইন। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর মুখ্য সচিব মনোজ পান কমিশনকে যে চিঠি দিলেন তাতে কোনো কর্মীর বিরুদ্ধেই কড়া পদক্ষেপ করল না মমতার সরকার। সাসপেন্ড বা এফআইআর দায়ের করা দূরের কথা, 5 অভিযুক্তের মধ্যে শুধুমাত্র 2 জনকে নির্বাচন কমিশনের কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে আভ্যন্তরীণ তদন্ত করা হবে বলে কমিশনকে দেওয়া চিঠিতে উল্লেখ করেছেন মুখ্য সচিব। প্রসঙ্গত চলতি মাসে ভোটার লিস্টে ভুয়ো ভোটারের নাম তোলার অভিযোগ ওঠে 2 ইআরও এবং 2 AERO এবং একজন ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে। 5 অভিযুক্তকে সাসপেন্ড এবং তাঁদের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। তারপরেও সেই সময় সরকারি আধিকারিকদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমার 2 জন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে, কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হচ্ছে, কোন আইনে বলে বলেছিলাম আমি তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না। আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না, এটা মাথায় রাখবে। তুমি অফিসারদের ভয় দেখাচ্ছ, পুলিশকে ভয় দেখাচ্ছ, শুনুন আপনাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের। আমরা আপনাদের রক্ষা করবো জীবন দিয়েও, কোনো চিন্তা করবেন না, কেউ মারা যাবেন না। রাজ্য সরকার নির্দেশ অমান্য করায় কমিশনের পরবর্তী পদক্ষেপ কি, বিষয়টি আদালত পর্যন্ত গড়াতে পারে বলে মনে করছে আইনজ্ঞরা। উচ্চতম আধিকারিককে নির্দেশ দেওয়া, সেই নির্দেশও যদি পালিত না হয় তাহলে খুব স্বাভাবিকভাবে বিষয়টি
আদালতকে ঠিক করে দিতে হবে। জুডিশিয়াল রিভিউ এর মাধ্যমে আদালত বলে দেবে যে কি হবে। ভোটার লিস্ট নিয়ে সরব হয়েছে রাজ্য বিজেপি। বিহারের মতো রাজ্যে এসআইআর চালু হবে বলে জানিয়েছে তারা। নির্বাচনের সঙ্গে জড়িত রাজ্য সরকারি কর্মীদের স্বচ্ছতার সঙ্গে কাজ করার জন্য দিয়েছে পরামর্শ। নির্বাচন কমিশন যেভাবে বিহারে এসআইআর করেছে সেইভাবে এসআইআর পশ্চিমবঙ্গে হবে বলে আমরা শুনেছিলাম। আমাদের যে ভারতবর্ষে যে অ্যাক্ট আছে 324 এবং 326 ধারায়, সেই অ্যাক্টে নির্বাচন কমিশনের হাতে শক্তি আছে যে ভোটার লিস্ট তৈরি করা। মুখ্যমন্ত্রী যেগুলো বলছেন না, ওগুলো মানুষকে বোকা বানানো। 324 আর 326 উনি পড়েননি, পড়তে বলুন। তাই আমি যারা AERO বা অন্যান্য যারা আছেন তাদেরকে একটাই অনুরোধ করব যে আপনারা সততার সাথে লিস্ট তৈরি করুন। কাউকে অযথা ভোটার লিস্টে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, ঠকাতে গেলে কিন্তু বিপদ আছে সামনে। এর আগে একাধিক ইস্যুতে রাজ্যপাল সংঘাত দেখেছিল রাজ্যবাসী। এবারেও কি সেই পথেই চলেছে? রাজ্য সরকারের সুপারিশ না মেনে কমিশন যদি নিজের সিদ্ধান্তে অনড় থাকে, সেক্ষেত্রে পরিস্থিতি আরও জটিল হবে মনে করছে রাজনৈতিক মহল। নিউজ টাইম। বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলছেন যে সংবিধানের 226, 326, 324 এবং 326 নম্বর ধারায় কেন্দ্রীয় নির্বাচন কমিশনের হাতে ক্ষমতা রয়েছে রাজ্যকে নির্দেশ দেওয়ার এবং এই কাজগুলো করার। কিন্তু এই মুহূর্তে তৃণমূলের তরফ থেকে একটা নতুন তথ্য খাড়া করা হচ্ছে যে নির্বাচনী প্রক্রিয়া শুরু না হলে নাকি এই ধরনের কাজ নির্বাচন কমিশন করতেই পারেন না। কি বলেছেন কুণালবাবু, একবার শুনে নেব। ইলেকশনের আচরণবিধি যে মুহূর্ত থেকে চালু হবে বা লাগু হবে, নিশ্চিতভাবে ইলেকশন কমিশনের ক্ষমতা আছে প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার। কিন্তু যখন নির্বাচনী আচরণবিধি চালু হয়নি, লাগু হয়নি, তার অনেক দেরি আছে, তখন থেকে নির্বাচন কমিশন একে সরাও, ওকে এই করো, তাকে তাই করো, এগুলো বলতে পারে না। আমরা শুনছিলাম কুণালবাবুর বক্তব্য। তাহলে এখন প্রশ্ন যে এই সাংবিধানিক সংকট বা কেন্দ্র নির্বাচন কমিশন বনাম রাজ্যের এই সংঘাত কোথায় গিয়ে শেষ হবে? সেটা কি আদালত গিয়ে পৌঁছবে? এখন সেটাই বড় প্রশ্ন। আমরা আলোচনা শুরু করবো। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন অতিথি, তাদের সঙ্গে আলাপ করিয়ে দেবো। আমার সঙ্গে স্টুডিও রয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক দেবব্রত রায়। দেবব্রত, আপনাকে স্বাগত। বাইরে থেকে রয়েছেন বিজেপির মুখপাত্র স্নেহায়ন সরকার। স্নেহায়ন, আপনাকেও স্বাগত। কংগ্রেসের তরফ থেকে রয়েছেন মুখপাত্র কেতন জয়সওয়াল। কেতন, আপনাকেও স্বাগত। প্রথম প্রশ্ন আমি রাখবো আজকে স্নেহায়নের কাছে। স্নেহায়ন, খুব স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় নির্বাচন কমিশন তাদের নিজস্ব ক্ষমতা বলে সংবিধানের নিয়ম আইন মেনে তারা যে চিঠি দিয়েছেন এবং তাদের যে সুপারিশ করেছেন রাজ্যের মুখ্য সচিবকে, যে ভোটার তালিকায় কারচুপি যারা করেছেন, যে 5 জন নির্বাচনী আধিকারিক, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে, সাসপেন্ড করতে হবে এবং FIR করতে হবে। কিন্তু আমরা উল্টো দেখলাম একটা ডেডলাইন বেঁধে দেওয়ার পরেও সেইটা কিন্তু কোনো রকমভাবে আজ মানল না রাজ্যের মুখ্য সচিব। কারণ এটা যে মানবে না তার ইঙ্গিত কিন্তু 3-4 দিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা ভাষণ থেকেই বলে দিয়েছেন যে আমরা নির্বাচন কমিশনের এই নির্দেশ মানছি না, মানব না, আমরা সরকারি কর্মচারীর পক্ষেই আছি। তাহলে এখান থেকে এই জায়গাতে দাঁড়িয়ে আমার প্রশ্ন, আজকে কেন্দ্রীয় নির্বাচন কমিশন সংবিধানের নিয়ম মেনে একটি অটোনোমাস বডি, তাদের সমস্ত ক্ষমতাবল প্রয়োগ করার পরেও রাজ্য সরকার আজকে সেই নির্দেশ মানছে না, মানতে বাধ্য হচ্ছে না। নিশ্চয়ই তাদের কাছে আইনের ধারায় এমন কোনো ক্ষমতা আছে বা তাদের জানা আছে যে সেই বলে তারা হয়তো আবার আদালতে চলে যাবে রাজ্য সরকার। সেক্ষেত্রে এই যে এই মুহূর্তে যে সাংবিধানিক সংকট এসে পড়ল, তাতে কোথায় গিয়ে শেষ হবে? আমার তো মনে হচ্ছে আদালত ছাড়া আর অন্য কোনো উপায় নেই। এবং এটাও যদি ঠিক হয় যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন সত্যি কোনো কড়া পদক্ষেপ নেবে না, আবার যেটা বিরোধীরা বারবার বলে অ্যাডজাস্টমেন্ট বা আন্ডারস্ট্যান্ডিং সবই হচ্ছে মিডিয়াকে দেখার জন্য, আলটিমেটলি কিছু হবে না। কীভাবে দেখছেন স্নেহান? না দেখো, তোমার বিষয়টা হচ্ছে যে তোমার প্রশ্নটা হচ্ছে যে আগামী দিনে কি হবে, যে এর সলিউশন কি বিচার ব্যবস্থায় বা বিচার বা আমাদের কোর্টের মাধ্যমে কি এর সলিউশনটা বেরোবে, সেটা তো দেখো সময় বলবে। রাজ্য নির্বাচন কমিশন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন ঠিক করবে তারা কি পদক্ষেপ নেবে আগামী দিনে। কিন্তু আমি তোমাকে বলি যে তুমি তৃণমূলের মুখপাত্র, প্রধান মুখপাত্র,
কুণাল ঘোষের একটা বক্তব্য শোনালো, ঠিক আছে? কুণাল ঘোষ কি বলছে যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কোনো এখতিয়ার নেই এই ধরনের প্রস্তাব দেওয়ার, যে আমি যদি ফাইন্ড আউট করি যে কোনো আধিকারিক যে নির্বাচনী প্রক্রিয়ায় বা ভোটার লিস্টের কাজে কোনো দুর্নীতি করেছে বা অস্বচ্ছতা দেখিয়েছে তাকে সাসপেন্ড করার জন্য আমি রেকমেন্ডেশন করেছি। কেন্দ্রীয় নির্বাচন কমিশন কিন্তু কাউকে সাসপেন্ড করেনি, বিকজ এরা হচ্ছে গিয়ে রাজ্য সরকারের আধিকারিক, রাজ্য সরকারকে রেকমেন্ড করেছে, সেই অধিকার নেই। চলো ওয়েল অ্যান্ড ফাইন, যদি সেটাই হয়ে থাকে তাহলে মুখ্য সচিব মনোজ পান্ত সেটা চিঠিতে লিখলো না কেন? মুখ্য সচিবের চিঠি তো তোমার কাছেও আছে, তুমি একটা লাইন দেখাও যেখানে লিখেছে। এবং উল্টে উল্টে তোমাকে বলি, উল্টে যেটা লিখেছে পুরোটাই কেন্দ্রীয় রাজ্য নির্বাচনী আধিকারিকদের সপক্ষে লিখেছে, তাদের দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে তারা কাজ করেন। এখন তাদের বিরুদ্ধে কোনো কঠোর অবস্থান নিলে তাদের মনোবল ভেঙে যেতে পারে এবং তদন্তর আগে আমি সেই পয়েন্টে সুবিধা আসছি, মানে এদের দক্ষতা এবং নিষ্ঠার ব্যাপারে আমি আসছি। আমি বলছি মনোজ পান্ত এই যে তুমি যে কথাগুলো বলছো এগুলো তো লেখার দরকারই নেই। মনোজ পান্ত দুটো লাইনের অ্যান্সার দেবে যে ভাই তোমার এখতিয়ারের মধ্যেই পড়ে না, তুমি আমাকে রেকমেন্ডেশন দিচ্ছ কেন? যখন নির্বাচনী বিধি লাগু হবে তারপরে গিয়ে তুমি যা করার করবে। তাহলে মনোজ পান্ত একটা জাস্টিফিকেশন দিল কেন? মনোজ পান্ত এই কথা বলতে হলো যে আমি তদন্ত কমিটি সেট করেছি। দেখো বিষয়টা হচ্ছে যে একটি দল বা একটি সরকার যারা সংবিধানের শপথ নিয়ে ক্ষমতায় এসছে কিন্তু তারা কোনো সংবিধানের কোনো সংস্থাকেই মানবে না। তারা ইডি কে মানে না, সিবিআই কে মানে না, তারা ইলেকশন নির্বাচন কমিশনকে মানে না, আচ্ছা ছেড়ে দাও, সব হচ্ছে কেন্দ্রীয় সরকারের দ্বারা পরিচালিত। তারা তো বিচার ব্যবস্থাকেও মানে না। বিচার ব্যবস্থা তো অনেকদিন আগে বলেছে যে এই যে ওবিসি যেসব করেছে সেই ওবিসি তালিকাকে প্রত্যাহার করতে, 2010 সালের ওবিসি তালিকা মেনে নিয়োগ করতে। তাহলে সেই আদেশটা এরা ফলো করছে না কেন? বিষয়টা হচ্ছে যে এদের ইন্টেনশনটা হচ্ছে, ওই ইন্টেনশনটা তুমি যে কথাটা বললে তার মধ্যেই দাঁড়িয়ে যাচ্ছে। এবার তুমি দেখো মনোজ পান্ত চিঠিতে লিখছে যে আমরা তদন্ত কমিটি সেট করব, ঠিক আছে? আভ্যন্তরীণ তদন্ত করছি, তদন্ত কমিটি সেট করবে, করে দেখবে যে এদের বিরুদ্ধে যে অভিযোগটা আছে সেটা সঠিক না মিথ্যে। তুমি যে বাইকটা দেখালে কয়েকদিন আগে তো মুখ্যমন্ত্রী অলরেডি দাঁড়িয়ে বলে দিয়েছে যে এদেরকে তো দরাজ সার্টিফিকেট দিয়ে দিয়েছে এবং বলে দিয়েছে আমি কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেব না। তাহলে তদন্ত কমিটি কি করবে? তদন্ত কমিটি তো মুখ্যমন্ত্রী কথাটাকে এস্টাবলিশ করবে। মানে আমি তোমাকে বলছি ইলেকশনের একটা পার্ট হচ্ছে যে এই ভোটার লিস্টটা তৈরি করা। ভোটার লিস্টের অনেক কাজ হয় যেটা সারা বছর ধরে চলে, যেখানে নাম সংযুক্তিকরণ হয়, নাম বিয়োজন হয়, যারা ধরে নাও মাইগ্রেট করে গেছে তারা এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাওয়া হয়, যারা ধরে নাও ডেড ভোটার আছে বা কারো যদি আমাকে বলো স্নেহান, কেন রাজ্য সরকার বা মুখ্য সচিব এই 4 জন আধিকারিককে শাস্তি দিতে পারলো না? সেটা কি মুখ্যমন্ত্রী বলেছে বলেন যে না আমরা দেব না, নাকি আজকে যদি শাস্তি দেওয়া হয় তাহলে বাকি যারা রাজ্যের আধিকারিক এই নির্বাচন ইলেকটোরাল রোলে পারফর্ম করছেন বা কন্ডাক্ট করছেন তাদের কাছেও একটা মেসেজ চলে যাবে যে আমরা কোনো ভুল করতে পারবো না? কোনটা ঠিক? বা ভোট কারচুপির যে কাজটা বন্ধ হয়ে যাবে? দেখো বিষয়টা হচ্ছে গিয়ে যে একটা ক্লিয়ার বার্তা আজকে মুখ্য সচিবকে তো কাজ করবে যে মুখ্যমন্ত্রী যে আদেশ দেবে তার উপরই কাজ করতে হবে। তুমি নিজে বাইক দেখালে মুখ্যমন্ত্রী মানে পাবলিকালি যখন একটা স্টেটমেন্ট দিয়েছে মুখ্য সচিব তো তার বাইরে গিয়ে কোনো কাজ করতে পারবেন না। এবং তোমার প্রশ্নের মধ্যে উত্তর লুকিয়ে আছে যে আমি তদন্ত করব, তদন্ত করার আগে আমি বলে দিচ্ছি এরা সৎ, এরা নিষ্ঠার সাথে কাজ করেছে। তার মানে কি আমি কোথাও তদন্ত করব না, কারণ আমি তদন্ত করে এদের ফল্ট, এবং এদের ফল্ট তো দেখো আমরা পাবলিকালি দেখিয়ে দিয়েছি যে কিভাবে ভোটার লিস্টে কারচুপি করা হয়েছে। তাহলে এইটার যদি তদন্ত করে বেরিয়ে আসে, আমি যদি এর বিরুদ্ধে ব্যবস্থা নিই, বাকি সতর্ক হয়ে যাবে, তারা তো এই কাজগুলো করবে না। তো তাহলে এই যে এদের যে মনোবল, ঠিকই তো কথা, মনোবল ভেঙে যাবে, এরা চুরিটা করতে পারবে না। তাহলে মুখ্যমন্ত্রীর কাজটা করবে কি? আলটিমেটলি তো বিএলআর দিয়ে এই কাজগুলো একটু করানো হতো। মানে ধরে নাও তোমাকে আমি বলছি যে মানে একটা সিস্টেম আছে যে ধরে নাও তোমার কারোর নাম যদি প্রথমবার ওঠে ভোটার লিস্টে প্রথমবার নাম ওঠাতে যদি তুমি ভোট দিতে না যাও
তাহলে তোমাকে ইলেকশন কমিশন থেকে তোমাকে সামন করা হয়, মানে একটা হিয়ারিং এর জন্য ডাকা হয় যে কেন তুমি ভোট দাওনি, এবং তুমি যদি সেই হিয়ারিংটায় না প্রেজেন্ট থাকো তাহলে তোমার নাম পরের ভোটার লিস্ট থেকে বাদ চলে যায়। তুমি জানো এটা, আমি নিজে প্রত্যক্ষদর্শী, বেছে বেছে যারা ধরে নাও ভারতীয় জনতা পার্টির সমর্থক, এরকম কয়েকজন আছে যারা ভোটার লিস্টে নাম উঠেছিল কিন্তু ভোট দিতে পারেনি প্রথমবার, তাদের যে হিয়ারিং এর যে কলটা আছে, এই বুথ লেভেল অফিসাররা যারা বিএলওরা তারা চেপে গেছে এবং তারা হিয়ারিং এ পৌঁছাতে পারেনি, তাদের নাম পরের ভোটার লিস্ট থেকে বাদ দিয়েছিল। বেশ, বুঝলাম তোমার কথার ব্যাখ্যা একটাই বুঝতে পারলাম যে কেন করতে পারছে না, করার পিছনে সমীকরণ বা ভাবনা এটাই যে যদি কোনোভাবে যদি আজকে শাস্তি দেওয়া হয় বা কোনো রকমভাবে যদি কোনো একটা মেসেজ যায় তাহলে সেটা উল্টে বুমেরাং হয়ে যেতে পারে বর্তমান রাজ্য সরকারের কাছে। দেবব্রতর কাছে, দেবব্রতদা আজকেও একটা ঘটনা আমরা দেখতে পেয়েছি এবং রোজই তো ঘটনা ঘটছে, ভুয়ো ভোটার ধরা পড়ছে। আজকে গাইঘাটায় আমরা দেখেছি দুজন ভোটার তালিকার নাম থাকা লোক, ন্যায্য বৈধ ভোটার, তাদের নাম বাদ দিয়ে অন্য লোকের নাম ঢুকে গেছে। ফলে এই ধরনের ঘটনা রোজই ঘটছে আর বাংলাদেশ অনুপ্রবেশ হিসাবে রোজই কোথাও না কোথাও আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আজকে যে ভোটে কারচুপি নিয়ে আপনাদের দল এবং গোটা বিরোধী দল দিল্লিতে গিয়ে কমিশন ঘেরাও করছেন, আজকে ঠিক সেই ইস্যুতেই পশ্চিমবঙ্গে চারজন নির্বাচনী আধিকারিক ভোটার তালিকায় কারচুপি করেছে বলে কমিশন যখন নির্দেশ দিচ্ছে সেই নির্দেশ মানতে চাইছেন না। তাহলে কোনটা ঠিক, কোন ইস্যুটা আপনাদের পক্ষে সঠিক, এটাই তো আমি বুঝতে পারছি না। কোথাও মনে হচ্ছে না গুলিয়ে যাচ্ছে গোটা বিষয়টা। শুনুন, যেখানে নিয়োগ প্রক্রিয়াটাই ঠিকঠাক নেই, মনে করুন কোনো নির্বাচন কিছু হবে, সেখানে না বলছি শুনুন, সেখানে আপনি একজন প্রতিনিধি, আপনি, আপনার স্ত্রী, আপনার ছেলে, ব্যাস তিনজন কমিটি, আবার সেখানে নিরপেক্ষতা নিয়ে বদলাতে পারবেন না। না বলছি যেটা আপনাদের দলের তো কেউ এখনো বলছে না। শুনুন, আরেকটা জিনিস বলছি, এই যে প্রথম নির্বাচন কমিশনের সাথে কোনো সরকারের সংঘাত হলো, দ্বিমত পোষণ করলে, এই তো প্রথম না, আমরা টিএন সেশনের সময়ও দেখেছি। আর ওই নির্বাচনী তৃণমূল ছিল না, শুনুন বলতে দিন, নির্বাচনী আপনাদের দলের নির্বাচনী জনসভায় 2014 সালের তার বক্তব্য রেখেছিল, একদম নির্বাচনী জনসভা থেকে মাননীয় নরেন্দ্র মোদী বলেছিলেন যে বক্তব্যগুলো রেখেছিলেন, আমি যে পরপর বলতেই সময় চলে যাবে, কয়েকটা কথা বলছি, নিরপেক্ষ প্রহরী, তারপরে গণতন্ত্রের প্রতিচ্ছবি ইত্যাদি অনেক বড় বড় ভাষণ দিয়েছিলেন, বলেছিলেন। কারণ বাস্তবে গিয়ে আমরা দেখলাম সেগুলো একদম বলতে গেলাম। আমি একটা জিনিস একদম বাস্তব অভিজ্ঞতা থেকে আমি জানাতে চাই, নির্বাচন কমিশন কি আপগ্রেড হবে না? আমরা সেই 30 বছর আগে যখন নির্বাচনে অংশগ্রহণ করতাম, আমি মানে প্রার্থী পদ করতে কি বলে ভোট পরিচালনা করতে আমরা করি একটা রাজনৈতিক দল থেকে, আমার কিছু অভিজ্ঞতা রয়েছে। তখন আমরা দেখতাম একটা স্ক্যান কপি মানে জেরক্স কপি, কিছু এক দৃষ্টে জেরক্স কপি, আমাদের তখন 25টা মনে হয় আমাদের ওয়ার্ডে 25টার মতো বুথ ছিল, সেখানে আমাদের এক বান্ডিল আমায় ধরিয়ে দেওয়া হতো, ব্যাস ওইবারে। এই 30 বছর পরে এসেও দেখলাম সেই এক বান্ডিল ওইভাবে একদম একটা জেরক্স কপি মানে স্ক্যান কপি যাকে বলে, এই ধরিয়ে দেওয়া হলো। আরে ডিজিটাল ভার্সন আসবে না কেন? আমরা তো প্রথমেই বলছি এটা তো বলতে ডিজিটাল ভার্সন এলেই তো সমস্যা হবে, কারণ বলছি অবশ্যই সম্পর্ক আছে। যেই ডিজিটাল ভার্সন আসবে না না, আরে যেখানকার কর্মী তারা নির্বাচন কমিশনের কি নিজস্ব লোক রয়েছে নাকি? তার লোক রাখুক না, অসুবিধা কোথায় আছে? কে বারণ করেছে? 2 কোটি করে বছরে চাকরি দিয়ে বলেছিল, ওখান থেকে লোক রেখে দিক, রাখতে পারছে, নিজেদের ব্যর্থ দেয় অন্য লোকে। রাজ্য সরকারের লোকজন খুব খারাপ, একদম মেনে নিলাম আপনার কথা, ঠিক বলছেন, বিজেপি প্রতিনিধি ঠিক বলছেন, খুব খারাপ। একটা কাজ করে 2 কোটি করে লোক দেবেন বলেছিলেন, নির্বাচন কমিশন নিজস্ব শক্তি রাখুক, লোকজন জোগাড় করুক। এবার বল, হ্যাঁ বলুন, এবারের এখানকার সিইও অফিসকে তো স্বাধীন করে দেওয়ার কথা। আরে দাঁড়ান না, বলতে দিন। এবার যেটা আসছি, এবার ইসিকে সমস্যা হলো, আমি বললাম গলি গলি মে চোর হয়, ইলেকশন কমিশন চোর হয়, আমি বললাম, এটা আমার ব্যক্তিগত মতামত। এবার তাকে ডিপেন্ড করতে কি আসছে? বিজেপি প্রতিনিধি সুকান্ত বন্দ্যোপাধ্যায় এসে বলছে না এটা ঠিক না, এটা আরে জবাব যদি দিতে হয় দেবে তো ইলেকশন কমিশন দেবে, কোনো সমস্যা হলে দেবে ইলেকশন কমিশন, কিন্তু জবাব কারা দিচ্ছে? বিজেপির প্রতিনিধি। আরে বিজেপি জোটে রয়েছে না ইলেকশন কমিশন, সেই জায়গাটা তোকে ঠিক করতে হবে। বিজেপি জোটে থেকে কাজ করছে না নিরপেক্ষভাবে কাজ করছে? আপনাদের অভিযোগটা কার বিরুদ্ধে বলুন তো? হ্যাঁ, আপনার অভিযোগ অবশ্যই ইলেকশন কমিশনের বিরুদ্ধে, নির্বাচন কমিশন সঙ্গে কেন্দ্রীয় সরকার। না না, নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ আমরা তো করছি না, সুপ্রিম কোর্ট অবধি বলছে, সুপ্রিম কোর্ট বিরক্ত হয়েছে। কেন তথ্য পাওয়া যাবে না? এই যে 65 লক্ষ 70 লক্ষ তোমরা করলে, প্রত্যেকের ডিটেইলস কেন দিতে পারছো না? কিসের ভয়? অনুপ্রবেশকারী বাদনাম বাদ হয়ে যাবে। একটা ঠিক জায়গায় আপনি বলেছেন অনুপ্রবেশ। আরে অনুপ্রবেশকে মমতা ব্যানার্জি মনে হচ্ছে এই 100 বছর ধরে যত দেশের বর্ডারগুলো আছে সব পার আছে, ইনক্লুডিং
কাশ্মীর আজকেও গতকালও আপনারা চলে যাবেন যে বিএসএফ এর দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব। স্বরাষ্ট্রমন্ত্রী কেন আপনার বক্তব্য বলছে মমতা ব্যানার্জি, সেই কারণেই দেখছি যে প্রত্যেকদিনই ভুয়ো ভোটার ধরা পড়ে যাচ্ছে। আরে ধরা পড়ছে, ভুয়ো মানুষ এসে আকাশ থেকে আসছে, তারা মানুষ খুন করছে চলে যাচ্ছে, সেগুলো কোথা থেকে? সেগুলোর দায়িত্ব তো মমতা ব্যানার্জিকে নিতে হবে, তাই না? এখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা ব্যানার্জি না অমিত শাহ, সেই জায়গাটা তো ঠিক করতে হবে না, সেটাও তো একটু ধরে দিতে হবে। আমরা তো আমাদের অভিজ্ঞতা কম আপনি না। বলছেন যে মুখ্য সচিব যে সিদ্ধান্ত নিয়েছে একদম ঠিক আছে। সুকুমার রায়ের আমরা সেই মানে এই যাদের বিরুদ্ধে অভিযোগ ভোটার তালিকায় কারচুপি, তাদেরকে শাস্তি না দিয়ে ঠিক করেছে রাজ্য সরকার। আরে শাস্তি, একটা নির্বাচিত সরকার হচ্ছে, এখানে তো কোনো সাংবিধানিক কোনো সংকট নেই। সেই সুকুমার রায়ের গোপ চুরির মতো এখানে ভোট চুরি হচ্ছে। ভোট চুরি করার একটা প্রক্রিয়া, যে দুজন WBCS অফিসার তাদেরকে সরিয়ে দেওয়া হলো না। যদি তার তাই নিচে হয়, থাকা যে দুজন তুমি স্বচ্ছতা বজায় রাখছো না কেন অফিসার, এখন কেন এত তাদেরকে নির্বাচনী প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়া হলো। ট্রাক্টর কোনো দেখলাম, গাড়ি সাসপেনশন দেখলাম, কোনো ভগবান এফআইআর দেখলাম, নয়। তো তোমায় দিতে হবে। কেতন তোমাদের দলনেতা রাহুল গান্ধী কর্ণাটক, মহারাষ্ট্র কিভাবে ভোট চুরি হয়েছে, কমিশন কিভাবে ভোট চুরি করে তা নিয়ে স্লাইড শো করে দেখিয়ে দিয়েছে। অর্থাৎ এই ভোট চুরি তো কমিশন করেনি, কমিশনের আন্ডারে থাকা যারা নির্বাচনী আধিকারিক কাজ করে তাদের মাধ্যমে হয়েছে। আজ বাংলার ক্ষেত্রে কি স্ট্যান্ড, এটা আমাকে বলো। ভোট তো কারচুপি এখানে হয়েছে, যাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলছে নির্বাচন কমিশন, কিন্তু সেখানে রাজ্য সরকার সেটা মানতে নারাজ। তারা আইন সংবিধান সব দেখে তারা বলছে যে না, আমরা মানবো না, আমরা আমাদের মতন আভ্যন্তরীণ তদন্ত করবো। কিভাবে দেখছো? না দেখুন, আমাদের মানে বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্র হচ্ছে আমাদের দেশ, আর এই দেশটা মানে এই গণতন্ত্রটা এই যে নির্বাচনের ভিত্তিতে দাঁড়িয়ে রয়েছে, সেটা কেমন নির্বাচন? ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন, অর্থাৎ স্বচ্ছ এবং নিরপেক্ষ। একদম একদম। এবার আমাদের যে স্ট্যান্ড আপনি জিজ্ঞেস করছেন, সেই স্ট্যান্ড তো কিন্তু একেবারে মানে এই স্ট্যান্ডের কোনো বদলের কোনো জায়গা নেই, সে রাজ্যে হোক কেন্দ্রে হোক, স্বচ্ছ আর নিরপেক্ষ। এই স্বচ্ছতা আর নিরপেক্ষতার সাথে যেন কোনো রকম সমঝোতা না করা হয়। এবার যদি কেন্দ্রের প্রসঙ্গে যদি দেখা যাক, যে এখন যেটা চলছে মানে যে ভোট চুরির যে এত বড় একটা স্ক্যাম, মানে গণতন্ত্রে আমরা 80 বছর প্রায় হতে চললাম স্বাধীনতা, আমরা এত বড় লেভেলের স্ক্যাম যে একেবারে পুরো ভোট মেশিনারিটাকে নিজের কবজায় করে নেব, তারা কে করছে? এই অবৈধ সরকার। মানে এই যে সরকারটা চলছে বর্তমানে কেন্দ্রে, সেটা তো আর লেজিটিমেসি বলতে এখন প্রশ্ন চিহ্ন লেগে গেছে, সরকার কতটা বৈধ। মানে আজকে যে আমাদের প্রধানমন্ত্রী রয়েছেন, প্রধানমন্ত্রী কতটা বৈধ প্রধানমন্ত্রী, বৈধভাবে হয়েছেন, সেটার উপর কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন লেগে গেছে। আর যতদিন না নির্বাচন কমিশন এই প্রশ্ন চিহ্নটাকে পুঙ্খানুপুঙ্খান, যেভাবে রাহুল গান্ধী একবারে 1.5 ঘন্টার মানে প্রেস কনফারেন্স, আমি বাংলার ক্ষেত্রে তোমাদের স্ট্যান্ড জানতে চাইছি। বাংলার ক্ষেত্রে স্ট্যান্ড আমি বলছি অবশ্যই বলছি, দুটোই বলছি। স্ট্যান্ড তো আমি ওই ইস্যুতে পরে যাব, ব্রেকের পরে তোমাদের ন্যাশনাল ইস্যুতে পরে যাব, আমি বাংলা নিয়ে কথা বলছি। স্বচ্ছতা আর নিরপেক্ষতা বাংলার ক্ষেত্রেও তাই। এবার ব্যাপারটা হচ্ছে যে এখানে আমাদের মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা রাজ্য সরকারের কর্মীদের পাশে আছি, কিন্তু রাজ্য সরকারের কর্মীদের ডিএ দিতে পারেন না। আচ্ছা, এবার প্রশ্নটা আসলো এই যে WBCS অফিসারই যার বিরুদ্ধে ইলেকশন কমিশন একটা অভিযোগ বলুন বা একটা রেফার করেছে বা তাদের কাছে সুপারিশ পাঠিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার, সবটাই ঠিক আছে। এখানে আপনি অন্য কোনো কথা বলেন, কার এখতিয়ার কার অধিকার, সেগুলো একটা অবশ্যই একটা বিবেচ্য বিষয় আছে, কিন্তু সেটা আমি পরে দেখছি। প্রথম যেটা প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে যে তারা কি কোনো দোষ করেছেন, তারা কি কোনো বেআইনি কাজ করেছেন, তারা কি কোনো অনিয়ম মেনে কোনো কাজ করেছেন। সেটা যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে নির্বাচন কমিশনই দিক বা সরকারি দিক, প্রশাসনী দিক, কোর্টই দিক, তাদের কিন্তু যদি কোনো রকম কারচুপি করে থাকে, যদি কোনো রকম গন্ডগোল করে থাকে, তারা তো মানতেই চাইছে না কোনো কারচুপি করেছে। এটাই সবথেকে বড় প্রশ্ন, যে এই 4 জন লোকের বিরুদ্ধে অভিযোগ করেছে কে? ডিএম। তিনি ডকুমেন্টস পাঠিয়েছেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে, তার উপরে ভিত্তি করে শাস্তি দেওয়া হয়েছে। এখন সেইটাই মানতে চাইছে না। এবার ডিএম যে রাজ্যের কোনো জেলার যদি ডিএম, সে ডিএমও তো রাজ্য সরকারেরই একজন কর্মচারী, রাজ্য সরকারই তাকে নিয়ন্ত্রিত করেন। তো সেক্ষেত্রে সেই অভিযোগের অবশ্যই একটা ভিত্তি আছে, nহলে ওই ডিএম এর ওই নির্বাচনী অধিকারীর সাথে কি সমস্যা আছে যেতে বলতে যাবে। এটা সরকার তার নিজস্ব স্ট্যান্ড যে আমি এই সংঘাতে যাব বা সরকারের যে রিজিডিটি এখানে তৃণমূল সরকারের যে রিজিডিটি, যে না আমরা একদম মানছি না, মানবো না, এই বিষয়টা যেটা আপনি প্রথমে প্রশ্ন করলেন না, যেটা নিষ্পত্তি কিভাবে করবে। দেখুন, এর যদি নিষ্পত্তি ঘটাতে চায়, সেটা তৃণমূল কংগ্রেসই হোক বা নির্বাচন কমিশনই হোক বা বিজেপি। এখন তো কেন্দ্রীয় নির্বাচন কমিশন বললে ওই বিজেপিও সঙ্গে বলতে হয়, কারণ
এতদিন আমরা শুধু সিবিআই ইডি এদেরকে বলতাম যে বিজেপির অঙ্গুল হেনে চলে, এখন তো আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশনটাও বিজেপির অঙ্গুল হেনেছে। তাই এই বিজেপি তৃণমূলের মধ্যে যেরকম আবাস যোজনা নিয়ে 100 দিনের কাজে মানে এসব যোজনার মতোই এরা চেয়েছে যে এগুলো যাতে মার্কেটে সবসময় জীবিত থাকুক, তাই জন্য নিষ্পত্তি করতে চাই, মানে একটা ইস্যু থাকুক আর কি, তাই তো? একটা ইস্যু থাকুক, আলটিমেটলি কিছু হবে না। মানে আমার প্রশ্নটাও ছিল আলটিমেটলি কেন্দ্রীয় নির্বাচন কমিশন আদৌ কোনো কঠোর ব্যবস্থা নেবে কি, সেটাই দেখার বিষয়। কারণ এর আগে যদি মনে থাকে জেপি নাড্ডা যখন এখানে এসেছিলেন তখন তৎকালীন সর্বভারতীয় সভাপতি ছিলেন, তখন ঠিক ইলেকশনের মধ্যেই তিনি প্রচারে এসেছিলেন। তখনও কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশন কড়া পদক্ষেপ নিয়েছিল সেই আইপিএস অফিসারদের দিল্লিতে রিপোর্ট করতে বলা যায়, সেটা কিন্তু হয়নি, 5 বছর আগের কথা। অর্থাৎ তখন যখন হয়নি আর এখন আদৌ হবে এটাও আমার বিশ্বাস করতে পারছি না। তো কোথাও না কোথাও তোমার যে যুক্তি বা লজিক হয়তো আগামী দিন সেটা খেটেও যেতে পারে। দেখা যাক, আমরা অপেক্ষায় থাকবো যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন আদৌ কোনো ব্যবস্থা নেয় না, এটা আদালত পর্যন্ত গড়ায় এই সংঘাত। এখন সেটাই আমাদের দেখার বিষয়। তবে এই মুহূর্তে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নেব, ফিরে আসবো সর্বভারতীয় রাজনীতি নিয়ে আলোচনা নিয়ে। কারণ আজকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আজকে বিরুদ্ধে, ভোট চুরির বিরুদ্ধে কমিশনের কে কাঠগড়ায় দাঁড় করিয়ে একটা অভিযান ছিল, সেখানে সমস্ত বিরোধী দল ছিল, সেটাকেও কিন্তু আলটিমেটলি তারা পৌঁছাতে পারেনি, তার আগেই দিল্লি পুলিশ আটকে দেয়। আমরা সেই খবর নিয়ে ফিরবো বা আলোচনা করবো, সঙ্গে থাকুন, ফিরে আসছি। কালকে দেখবেন ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। এসআইআর বিশেষ নিবিড় সংশোধন, বিহারে এই বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর কেন্দ্রীয় নির্বাচন কমিশনের এই বিশেষ নিবিড় সংশোধন হওয়ার পরেই কিন্তু বিরোধীরা সব এক কাট্টা। কারণ সরাসরি বিরোধীদের অভিযোগ যে এসআইআর নামে ভোট চুরি করছে নির্বাচন কমিশন। আর সেটা নিয়ে আমরা দেখেছি যে পার্লামেন্টের দু কক্ষেই বিক্ষোভ চলছে, ফলে অচল অবস্থা পার্লামেন্টে। আর আজ ছিল সমস্ত বিরোধী দলের নেতাদের কমিশনের অভিযান, এবং তা ঘিরেই রীতিমতন তুলকালাম বা ধুমধুমার আজকে দিল্লির রাজপথ। এবং ইতিমধ্যেই সেই ছবি আমরা আপনাদের সবাইকে দেখিয়েছি। কিন্তু আজ 300 জন সাংসদের এই প্রতিনিধি দল যেভাবে পার্লামেন্ট থেকে পদযাত্রা করে কমিশনের উদ্দেশ্যে রওনা হয়েছিল, অনেক দিন পর দেখা যাচ্ছে যে বিরোধীদের মধ্যে একটা ঐক্য কোথাও আবার তৈরি হয়েছে, যার দরুন আজ বিরোধীরা তাদের নিজেদের জায়গায় কিছুটা হলেও অবস্থান অনেকটাই পরিষ্কার করতে পেরেছে। কে নেই সেই দলে? রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদব, সঞ্জয় রাউত, তৃণমূল দলের সমস্ত সাংসদরা, অন্যান্য বিরোধী দলের শীর্ষ নেতৃত্ব সবাই আজকে ছিলেন, খার্গে পর্যন্ত। কিন্তু আলটিমেটলি তারা হয়তো পৌঁছাতে পারেননি, দিল্লি পুলিশ তার আগেই তাদের পথ আটকায়। তার মধ্যে যদিও আমরা দেখেছি যে এই ধস্তাধস্তিতে বেশ কয়েকজন মহিলা নেত্রী তারা অসুস্থ হয়ে পড়েছেন, বিশেষ করে আমাদের বাংলা তৃণমূল কংগ্রেসের মিতালি বাগ এবং মহুয়া মৈত্র, তারা কীভাবে অসুস্থ হয়ে পড়েছেন, সেখানে সেবা শুশ্রূষা করেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী, এবং মিতালিকে হসপিটালে পর্যন্ত নিয়ে যেতে হয়েছে। এবং তাদেরকে পুলিশ যখন তুলে নিয়ে যায় সেখানেও স্লোগান, সবার হাতেই পোস্টার, স্লোগান, প্লাকার্ড সব ছিল। অর্থাৎ কোথাও না কোথাও আজকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে আজকে যে অভিযান আমরা দেখলাম দিল্লির বুকে, এক কথায় বলা যায় যে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আরও একবার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের এই ভোট কারচুপি নিয়ে কিন্তু এক কাট্টা হয়েছে। তো আজকে সেকেন্ড টপিক আমরা এটা নিয়ে আলোচনা করব। কিন্তু আলটিমেটলি তারা যেতে না পারলেও যে ছবি আজকে গোটা ভারতবর্ষ দেখেছে, সর্বভারতীয় রাজনীতিতে আজকে একটা খুব উল্লেখযোগ্য দিন যে বিরোধীরা আজ কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে কিভাবে সমস্যার মধ্যে ফেলার চেষ্টা করছে। কারণ তার আগেই রাহুল গান্ধী তিনি 2-1 দিন আগেই নিশ্চয়ই আপনারা জানেন যে স্টার শোয়ের মাধ্যমে মহারাষ্ট্র মাফ করবেন কর্ণাটক কীভাবে ভোট চুরি হয়েছে কিছু পরিসংখ্যান তিনি তুলে ধরেছেন। যদিও তাকে বলা হয়েছে যে তথ্য দিতে, এখন তা নিয়ে আবার চাপানো তো শুরু হয়েছে। কিন্তু আজকে যেভাবে আটকে দেওয়া হয়েছে তা নিয়ে কিন্তু সবাই এক কণ্ঠে তাদের প্রতিবাদ জানিয়েছেন। কি বলেছেন আজকে রাহুল গান্ধী শুনবো শুরুতে। हिंदुस्तान की डेमोक्रेसी की हालत देखिए, 300 एमपीज इलेक्शन कमीशन से मिलना चाहते हैं और कहते हैं कि हम डेलीगेशन लेके आएंगे, हम आपको एक डॉक्यूमेंट देना चाहते हैं। इलेक्शन कमीशन कहता है नहीं, 300 एमपीज नहीं आ सकते हैं। तो यही हालत है, क्योंकि डरते हैं 300 एमपीज आ गए और वहाँ पे सच्चाई निकल आई और हमने उनको थोड़ा जो उनके काम की सच्चाई दिखा दी, दैट इज वाई।
लेकिन आपको लगता है कि सर आप ये जो लड़ाई है, मैं थोड़ा क्लियरली बोलना चाहता हूँ। देखिए, अब ये राजनीतिक लड़ाई से आगे निकल गई है, ठीक है। अब ये देश की जो आत्मा है, स्पिरिचुअल देश का जो आत्मा है, उसके लिए लड़ाई हो रही है, कॉन्स्टिट्यूशन की लड़ाई है। 1 मैन 1 वोट कॉन्स्टिट्यूशन का फाउंडेशन है। 1 मैन 1 वोट के बिना कॉन्स्टिट्यूशन का कोई मतलब नहीं है। और हमने क्लियरली दिखाया है कर्नाटक में कि 1 मैन 1 वोट नहीं है। मल्टीपल मैन मल्टीपल वोट, 1 मैन मल्टीपल वोट, सारा कुछ चल रहा है, ठीक है। तो ये अब लड़ाई पूरे की पूरी ऑपोजिशन लड़ रही है और हिंदुस्तान के जो युवा हैं उनको ये बात समझ आ गई है। तो अब इलेक्शन कमीशन को छुपना काफी मुश्किल हो जाएगा। যদিও রাহুল গান্ধীর এই অভিযোগের পর পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান। কি বলেছেন শিবরাজ চৌহান শুনবো। अब ईवीएम छोड़ दिया, अब एसआईआर पर आ गए, अब वोटर लिस्ट को बदनाम कर रहे हैं। मैं राहुल गांधी जी से और कांग्रेस के नेताओं से, इंडी गठबंधन से पूछना चाहता हूं, क्या कर्नाटक में कांग्रेस वोटर लिस्ट की गड़बड़ियों के कारण जीती? क्या तेलंगाना में कांग्रेस चुनाव आयोग की गलतियों के कारण जीती? আগেও রাহুল গান্ধী অনেক অভিযোগ করেছেন, ইভিএম নিয়েও অভিযোগ করেছেন বা অন্য কোনো কিছু নিয়েও বক্তব্য রেখেছেন, কিন্তু তাকে অনেকবার আদালতে গিয়ে ক্ষমাও চাইতে হয়েছে। কিন্তু এবারের যে তথ্য দিয়ে তিনি দেখিয়েছেন, আলটিমেটলি তিনি যদি প্রমাণ করতে না পারেন তাহলে কিন্তু আবার সেই একই ঘটনা ঘটবে। কি মনে হয় এই সর্বভারতীয় রাজনীতির ক্ষেত্রে এখন একটা এমন সিচুয়েশান তৈরি হয়েছে যে এই ইস্যুতে, অর্থাৎ এসআইআর ইস্যুতে যেভাবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে সমস্ত বিরোধী দল আজ এককাট্টা হয়ে যে অভিযান করলো, কোথাও তাদের শক্তি প্রদর্শন আজকে করালো এবং একটু হলেও কেন্দ্রীয় সরকার কোথাও না কোথাও তাদের কপালে একটু চিন্তার ভাঁজ ফেলবে। না না, অবশ্যই চিন্তার বিষয় তো 100 বার আছে। কারণ যেটা আমি আগে বলছিলাম যে এই যে সরকারটা চলছে, এই সরকারটার বৈধতা নিয়েই তো একটা বড় প্রশ্ন চিহ্ন এখন উঠে গেছে। যে যেইভাবে কারচুপি করে যে সরকারটা নির্বাচিত হয়েছে, আর কেবলমাত্র 25টি এমপির আগে মানে কম বেশির ব্যাপার আছে, 25টা এমপি যদি তারা এখন কমিয়ে যায় বা 25টা সিটে যারা হেরাফেরি করে এটা সরকারটা হয়েছে। এবার আজকের দিনে সেই জন্য সব থেকে বড় প্রশ্ন তো সরকারের লেজিটিমেসি। একটা গণতন্ত্র চলে লেজিটিমেসির উপর, গণতন্ত্র চলে আস্থার উপর। মানে যখন আমরা দেখি যে পার্লামেন্টে আস্থা ভোট বা অনাস্থা ভোট আনা হয়, তার মানে হচ্ছে যে গণতন্ত্রটার আস্থাটা হচ্ছে গণতন্ত্রের একটা ভিত। আর আমাদের যে সর্ববৃহৎ গণতন্ত্র বিশ্বের, এই গণতন্ত্রের ভিত হচ্ছে নির্বাচন। কেমন নির্বাচন? স্বচ্ছ এবং নিরপেক্ষ, ফ্রি এন্ড ফেয়ার। সেখানে এই ধরনের ঘটনা, মানে এটা পঞ্চায়েত পৌরসভার ব্যাপার আলাদা আছে, সেখানে চুরি হয়ে গেল, লুট হয়ে গেল, কিন্তু একেবারে সিস্টেম এটা করছে, নির্বাচন কমিশনই এটা ফ্রি এন্ড ফেয়ার হতে দিচ্ছে না। তো এবার ব্যাপারটা চলে আসে সরকারের লেজিটিমেসি নিয়ে। সরকার কদিন থাকবে আমরা জানি না। এটা যদি আজকে নির্বাচন কমিশন এটার পাত্তা দিচ্ছে না, কারণ তারা জানে আমরা কি ডাকবো, কি আলোচনা করব। আমরা তো চুরি করেছি, যে চুরি করে থাকে সে তো জানে যে আমি চুরি করেছি। তুমি বলছো যে সত্যি যদি সমস্ত তথ্য প্রমাণ হয় তাহলে কেন্দ্রীয় সরকার যে কোনো সময় পড়ে যেতে পারে, এরকম একটা আশঙ্কা তুমি করছো? কি করে থাকবে আপনি বলুন না। একটি সরকার, ধরুন আমি একজন বা একজন কেউ এমপি হয়েছে, সেখানে যদি দেখা যায় যে গড়মিল। আর একটা জিনিস আছে, আপনি রাহুলের তথ্যের উপরে তো আমাদের সবার ভরসা আছে, রাহুল যে তথ্য দিয়েছে, তাই তো? অবশ্যই অবশ্যই ভরসা আছে। আমি বলছি রাহুল গান্ধীকে ভরসা করতে হবে না, আমি বলছি কোনো নেতাকে ভরসা করতে হবে না, আমি বলছি আপনি স্ট্যাটিস্টিক্স কে ভরসা করুন, আপনি পরিসংখ্যানকে ভরসা করুন। তোমার কথা ঠিক, তোমার কথা ঠিক যে নীতিশ কুমার বা চন্দ্রবাবু নাইডু ওই সময় যদি ইন্ডিয়া জোট ভেঙে বেরিয়ে না এসে বিজেপির হাত না ধরতো, তাহলে হয়তো সরকার করার ক্ষেত্রে একটা বড় প্রশ্নচিহ্ন থাকতো, যেটা অবশ্যই আছে এবং ডিফারেন্সটা খুব বেশি নয়। কিন্তু এই মুহূর্তে এটা এখন নতুন করে প্রমাণ করা, একটা ভোটে জিতে আসা সরকার এবং হঠাৎ করে সেটা যদি রাতারাতি বদলাতে হয় এই কেন্দ্রীয় নির্বাচনকে সামনে, অভিযোগকে সামনে রেখে, সেটা এখন বড় প্রশ্ন। আমরা আসবো, আমাদের সময় কম, আমি সবার পরে উত্তর দেবো। আমি জাস্ট একটা উত্তর দিচ্ছি আপনাকে, 1 মিনিট উত্তর দিচ্ছি। দেখুন, আমার গাড়ি যদি আপনি চুরি করে নিয়ে গেছেন, তারপর আপনি বলবেন যে আমি সেখানে টায়ার লাগিয়েছি, এত টাকা খরচা করেছি, তাই বলে দিতে পারবেন, তা তো হয় না। চুরি গাড়ি আপনাকে সেটা তো প্রমাণ করতে হবে, প্রমাণই সবথেকে বড় বিষয়। কারণ কেন্দ্রীয় নির্বাচন কমিশন একটা স্বয়ংশাসিত সংস্থা, তার সংবিধানে অনেক ক্ষমতা আছে। আর কত প্রমাণ দেখানো হবে? প্রমাণ তো দেখো, আবার ঘুরে ফিরে জল গড়াবে আদালতে, আবার এমনিতে তো মামলা চলছে, আরো একটা মামলা অ্যাড হবে। শেষ ভরসা আমাদের আদালত। বেশ বেশ, আমরা আসবো। দেবব্রত দা, দেখুন, স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে তো
এখন কংগ্রেসকে আপনারা ভালো বলছেন, তাই তো? কয়েকদিন আগেও আপনারা কংগ্রেসকে গালাগাল করতেন, বিজেপির বি টিম বলতেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতেন। আর আজ যেহেতু বাংলা এসআইআর হতে চলেছে, ওই সময় আপনার রাহুল গান্ধী খুব ভালো হয়ে গেছে। ভয় লাগছে এবার, সত্যি ভয় লাগা ভালো, এটা দরকার আছে গণতন্ত্রে, এই ভয়টা থাকা দরকার। কদিন আগে তো ভাবছিল না, এখন তো আর মোদী সরকার বলে না 400 পার তো উড়ে গেছে। এখন যা দেখলাম 300 জন সাংসদ, মানে বুঝতে পারছেন 543 জন যেখানে রাজ্যসভারও ছিল, বিরোধী সাংসদ। হ্যাঁ, বিরোধী সাংসদ, যাতা কথা নয়, ভয় তো লাগবেই। এই ভয়ের জায়গাটা দেখুন, স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে সারা পৃথিবীর ইতিহাস যদি আমরা ঘাঁটি, সেই হিটলারের হলোকাস্টের যুগ থেকেও যদি আমরা দেখি, ইহুদিদের ওপর যেভাবে অত্যাচার ইত্যাদি হয়েছিল, বিভিন্ন উপায়ে তারা বিভিন্ন স্টেপে মানুষের উপর অত্যাচার করতো এবং চালাতো, বিভিন্ন স্টেপগুলো ছিল, সেগুলো পরে আসবে। কিন্তু বাস্তবে আমরা দেখলাম প্রতিবাদ কিন্তু হলো, এবং প্রতিবাদ যারা করলো একটা নির্দিষ্ট পদ্ধতিগত কারণে। এই প্রতিবাদের আগেও আমরা দেখেছি সরকারকে ডিগবাজি মারতে, সেটা কৃষক বিদ্রোহ হোক, বিভিন্ন সময় তারা ডিগবাজি মেরেছে। আমারও মনে হয় এখানেও সরকার হয়তো ডিগবাজি মারে, মানুষের জনরোষের কাছে বাধা পেয়ে হয়তো। সারা ভারত জুড়ে অনেক সমস্যা রয়েছে, সেই আপনি বলছেন আলটিমেটলি এসআইআরটা হবে না। না, হবে কি হবে না জানি না। দেখুন, এসআইআর আগে অনেক তো পদ্ধতিগুলো ছিল, সেইগুলো তো করা উচিত ছিল। এই যেমন আমাদের সেন্সাস করা উচিত ছিল, সেন্সাসটা 5 বছর ধরে পেন্ডিং হয়ে গেছে। এই সেন্সাসগুলো করলে এই স্নেহরা বারে বারে বলে ডেমোগ্রাফি চেঞ্জ, এইগুলো তো বলা যাবে না তো, এইগুলো দিয়ে মানুষকে বোকা বানানো যাবে না তো। এই বোকা বানিয়ে রাখার জন্য তো এই বারে বারে বলে এই লোক ঢুকে পড়ছে, লোক ঢুকে। আর শুধু কি লোক, কি পশ্চিমবঙ্গ আরও তো বর্ডারগুলো আছে, লোক আমরা দেখছি তারা মানুষ খুন করছে, চলে যাচ্ছে, এগুলো চাপিয়ে দেয়। মমতা ব্যানার্জি 2011 সালে ক্ষমতায় এলো, বাকি সময়গুলো কি হচ্ছিল তারপরে তোমরা করতে পারলে না, কারণ সেই জবাবগুলো তোমায় দিতে হবে। মমতা ব্যানার্জি তো ওই স্বরাষ্ট্রমন্ত্রী নয়, এইভাবে চাপিয়ে দিয়ে বুঝিয়ে দিয়ে মানুষ তো এখন খুব বুদ্ধিমান, সবাই জানে কি হচ্ছে। বিরোধীরা সব এক কাটটা, আবার বলছি স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে বারে বারে হয়েছে, আগামী দিনেও শাসক একদম বারে বারে হয়েছে, আগামী দিনেও হবে। একদম স্বৈরাচারী শাসক, এবং 2024-এর যে নির্বাচন জিতে কেন্দ্রীয় বিজেপি সরকারে এসছে, বিজেপি সরকারে এসে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিচ্ছে মমতা এবং কেতন, যে এই যে জয়ের মার্জিন এত কম, যে তোমরা ইলেকশন কমিশন তোমাদের হয়ে কাজ করেছে, তাই ভোট কারচুপি করে তোমরা 2024-এর লোকসভা ইলেকশন জিতেছো। আমি সেটা আসছি, আমি বলছি কি আমার যে বাকি টাইমটা আছে আমি দিয়ে দিতে রাজি আছে, কারণ আমি তোমার সাথে আজকে শুনলাম যে সরকারটা পড়ে যাবে, সেই 2024-এ 99 পাওয়ার পরে এরকম নাচানাচি দেখেছিলাম, মাঝখানে মহারাষ্ট্র হরিয়ানার পর আবার এইসব উজলাস বন্ধ হয়ে গেছিল। তো ভালো কথা, সরকার পড়ে যাবে, পরবর্তী সরকারের মন্ত্রিসভাটা একটু বলতে বলো না, আমি একটু মানে লাস্ট 10 মিনিট শুনি, আমার অসুবিধা কিছু নেই, পারবে বলতে? মানে তোমার মনে হয়? আমি চুপচাপ থাকবো, আমি একদম সরকার পড়ে তো অনেক পরে, সরকার পড়ে যাওয়া তো অনেক পরের বিষয়। বর্তমান পরিস্থিতিতে কাউন্টার করার জন্য কেন্দ্রীয় নির্বাচন কমিশন হয়তো উত্তর দিতে পারছে না, কিন্তু ঘুরে ফিরে অভিযোগটা তো মোদী সরকারের বিরুদ্ধে। স্নেহান, এবার আমি তোমাকে বলতে দাও, যারা এখানে সরকার ফেলার কথা বলছে, হ্যাঁ, তারা কিন্তু পরবর্তী সরকার কিভাবে করবে তার কোনো রূপরেখা দিতে পারছে না, ঠিক আছে? দ্বিতীয় কথা আমি তোমাকে ও আচ্ছা, আপনারা এবার পরবর্তী সরকার নিয়ে ভাবতে শুরু করেছেন, যাক ভালোই হয়েছে, আপনারা ভুলটা স্বীকার করেছেন। বেশ কেতন, ঠিক আছে, তাহলে আপনারাও মানছেন যে সরকার বেশি দিন বেশ কেতন, ঠিক আছে, কেতন বলতে দাও, সময় নেই। স্নেহান, কাম টু দা পয়েন্ট। আমি রাহুল গান্ধীর একটা কথা খুব একদম রাহুল গান্ধীর সাথে একমত, ঠিক আছে? আমাদের বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্র, সেখানে ওয়ান ম্যান ওয়ান ভোট, রাইট? একদম রাহুল গান্ধী ঠিক বলেছে যে ওয়ান ম্যান ওয়ান ভোট হওয়া উচিত, ঠিক আছে? তা আমি বলছি এই জিনিসটা ওয়ান ম্যান ওয়ান ভোট পশ্চিমবাংলায় ইমপ্লিমেন্টেড হবে তো? মানে আমি বলছি যে মানে যে বিহারের উপমুখ্যমন্ত্রী তো নিজে 2 জায়গা ভোটার, বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় সিনহা। এরা পুরো 1 ঘন্টা ধরে মিথ্যে কথা বলেছে, আলতু ফালতু বকেছে, কোনো কথার সাথে কোনো কথার কোনো লজিক নেই। বলো। আমি বলছি যে তুমি অভিযোগ করছো কর্ণাটকের ভোটার লিস্ট নিয়ে, তাহলে তোমার কথা মধ্যে কর্ণাটকের ভোটার লিস্ট ফ্রড, তার জন্য প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। কারণ প্রধানমন্ত্রী কি না কি অযৌক্তিক, প্রধানমন্ত্রীরা কি সব বলছে, প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, ছড়িয়ে দেবে, পদত্যাগ করার মতো লজ্জা নেই। এত বছর আমরা দেখে নিয়েছি এই সরকারের তোমার যুক্তি হচ্ছে যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে অভিযোগ,
আমার যুক্তি বলতে দেওয়া হয়নি সুপ্রিয়দা। আমি কিন্তু বলো, আমি তোমাকে বলছি, তুমি তো কেতনের কথা তুমি উত্তর দিচ্ছ, তুমি কাম টু দ্য পয়েন্ট। আমার সময় নেই, বলো। আমি সময় নেই, আমি তো আমার যুক্তিটা বলছি। ডেলিভারিলি ঢুকে তো আমাকে ইন্টারপ্রেট করা হচ্ছে। বলছি তো তোমাকে, তুমি বলো, তুমি ওর কথা কান দিও, তুমি বলো। কর্ণাটকা যদি ভোটার লিস্টে যদি কেতন তোমার অডিও আমি অফ করে দিচ্ছি। কেতন তোমার অডিও অফ করে দিচ্ছি। চলো স্নেহান বলো। কর্ণাটকার ইলেকশনটা যদি স্বচ্ছভাবে না হয়ে থাকে তাহলে তো সবার আগে পদত্যাগ কর্ণাটকা গভর্নমেন্টকে করা উচিত। কেন কর্ণাটকাতে এসআইআর তো কর্ণাটকা বিধানসভার আগে হয়েছিল, তেলেঙ্গানায় বিধানসভার আগে হয়েছিল। তাহলে সেখানে যদি এরকম মিসআপ হয়ে থাকে তাহলে আগে এই সরকারগুলো পদত্যাগ করুন। আর আমার বক্তব্য হচ্ছে যে ওয়ান ম্যান ওয়ান ভোটের যে কথা রাহুল গান্ধী বলছে, সেই কথাটা উনি মমতা ব্যানার্জিকে কেন বলছেন না? মমতা ব্যানার্জি সাংসদদের নিয়ে হাঁটছেন, মমতা ব্যানার্জিকে বলুন যে দিদি আপনার ওখানে ওয়ান ম্যান ওয়ান ভোট ইমপ্লিমেন্ট করুন। বেশ, আমরা ঘুরে ফিরে সেই পশ্চিমবঙ্গে চলে আসছি স্নেহান। বেশ, আমার সময় নেই। ঘুরে ফিরে আমরা সেই পশ্চিমবঙ্গে আসছি। একদম ঠিক কথা। আমি যে প্রশ্ন তুলেছিলাম যে এতদিন পর্যন্ত কংগ্রেস খারাপ ছিল, এখন কংগ্রেস ভালো, খুব ভালো, টিএমসির কাছে ভালো। কিন্তু যে ইস্যুতে আজকে রাহুল গান্ধী সাংবাদিক সম্মেলন করে ডিজিটাল স্লাইড শো করে দেখাচ্ছে যে ভোট কারচুপি হয়েছে, আর সেই কারচুপির অভিযোগে যখন এ রাজ্যের নির্বাচনী আধিকারিকদের শাস্তির ঘোষণা করছে নির্বাচন কমিশন, সেটা বলছেন মানব না। তাহলে কোথাও না কোথাও এই দুটো দলের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং না কি ইস্যুতে এখন এরা একে অপরের কাছে, সেটা কিন্তু সবথেকে বড় বিষয় জানতে হবে আমাদের। কারণ আমি আবারও বলছি, যদি ভোটে লিস্টে কারচুপি হয়ে থাকে, সেটা কেন্দ্রীয় নির্বাচন কমিশন দায়বদ্ধ হয়, তাকে তার উত্তর দিতে হবে। এবং বিরোধী দলদের যে আজকে আন্দোলন, সেটাকে সম্মান করতে হবে, কারণ তাদের এই বলার জায়গা অবশ্যই আজকে নির্বাচন কমিশনকে আছে। বাধা দিলে হবে না, উত্তর কেন্দ্রীয় নির্বাচন কমিশন দেবে, যদি না দেয় সেটা আদালত দেবে। আমাদের অনুষ্ঠান আজকে এখানেই শেষ করছি, কারণ এখন প্রত্যেক দিনই আমাদের এই স্টুডিওয়ে প্রত্যেক দিন আলোচনা এমন স্টুডিও সরগরম হয়ে উঠছে, আগামী দিনে হয়তো উঠবে, কিন্তু আজকে আর সময় নেই। এখানে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। উপস্থিত সমস্ত অনেক অনেক ধন্যবাদ থাকার জন্য। দেখতে থাকুন নিউজ টাইম।